মা লক্ষ্মীর পাঁচালী, যা মধ্যযুগীয় ধ্যান ধারণার ওপর নির্ভর করে লেখা হয়েছিল, তা কি আদৌ পাঠ করেন আজকের নারী? এই বিষয়ে আলোচনার পূর্বে আমরা জেনে নেব মা লক্ষ্মীর পাঁচালীর ইতিবৃত্ত। মা লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলি পাঁচালীর আকারে লক্ষ্মী পূজার দিনে পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালী বলে। লক্ষ্মীর ব্রতকথাগুলির মধ্যে বৃহস্পতিবারের ব্রতকথা সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও 12 মাসের পাঁচালীতেও লক্ষ্মীকে নিয়ে অনেক লৌকিক গল্পের উল্লেখ পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, একে পাঁচালী কেন বলে? বাংলা সঙ্গীত এবং কবিতায় পাঁচালী নামটি সম্ভবত এসেছে যেখানে প্রতিটি পংক্তিতে গড়ে 5টি করে শব্দ থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ। প্রথম লাইনে 5টি শব্দ রয়েছে। দ্বিতীয় লাইনে রয়েছে, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। এই লক্ষ্মীর পাঁচালীর রচয়িতা সম্ভবত জনৈক বরিশালবাসী। এই গ্রন্থটির রচনাকাল সম্ভবত 1800 বা 1900 শতাব্দীতে। তাই জীবনধারা, চিন্তাভাবনা সবই মধ্যযুগীয়। লক্ষ্মীর পাঁচালীর রচনাস্থল হল বাংলাদেশ। লক্ষ্মীবারের ব্রতকথা বাঙালি হিন্দু সধবাদেরই পড়ার নিয়ম। লক্ষ্মীর ব্রতকথা লক্ষ্মীদেবীর বৃহস্পতিবারের ব্রত ও পূজার প্রচলন সম্পর্কে একটি লৌকিক গল্প। লৌকিক বিশ্বাস অনুসারে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করলে নারীগণ বৈধব্য যন্ত্রণা পান না এবং স্বামী ও পরিজন বর্গ নিয়ে যাবজ্জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে করেন। সন্ধ্যাকালে যে কোনো তিথি নক্ষত্রে সধবা স্ত্রীলোক পূজার স্থান পরিষ্কার পূর্বক গৃহে ধূপ ধূনা প্রদীপাদি জ্বালিয়ে পবিত্র মনে পূজা করেন। একটি ঘট বা ঘটিতে গঙ্গাজল পূর্ণ করে তাতে একটি 5 পাতাযুক্ত আম্র শাখা, একটি ফল, শীর্ষ ডাব বা কলা, সিঁদুর ও ঘটের নিচে একটু মাটি এবং সামান্য ধান দিয়ে ঘট স্থাপন করতে হয়। তারপর গণেশাদি পঞ্চদেবতা, নবগ্রহ, ইন্দ্রাদির পূজা করে একটি সচন্দন পুষ্প নিয়ে ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ এই মন্ত্রে পুষ্পটি ঘটে দিয়ে লক্ষ্মীদেবীর ধ্যান করতে হয়। অনন্তর পুষ্পাঞ্জলি দিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ ও প্রণাম করতে হয়। এরপর কুবের, বিষ্ণু এবং ইন্দ্রের পুজো করতে হয়। প্রত্যেক নারীকেই হাতে দূর্বা নিয়ে ব্রতকথা শুনতে বা পাঠ করতে হয়। পূজান্তে ব্রতকথা পাঠের পর প্রসাদ বিতরণ ও এয়তির সীমান্তে সিঁদুর দিয়ে নিজেকে সিঁদুর পরাতে হয়। লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই। কিন্তু বলুন তো, মা লক্ষ্মীর পাঁচালী কি সত্যিই যুগোপযোগী? আজকের নারী কি আদৌ পাঠ করেন বা শোনেন এই ব্রতকথা? মা লক্ষ্মীর পাঁচালীতে যেভাবে হিন্দু নারীদের প্রতিরূপ দেওয়া হয়েছে তা আজকের যুগের নারীদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই খাপ খায় না। 1800 বা 1900 শতাব্দীতে নারীকে সাধারণত বাইরের কর্মজগতে পা রাখতে হতো না। ফলে গৃহের সংস্কার প্রতিপালন করাই ছিল আদর্শ গৃহবধূর কাজ। নারীর দুঃখ কষ্ট সবই নির্ভরশীল ছিল স্বামীর ওপর, তাই পতিসেবা ছিল পরম ধর্ম। তখন প্রথাগতভাবে সধবা মানুষরাই সামাজিক রীতিনীতিতে অংশগ্রহণ করতে পারতেন। বৈধব্য ছিল সমাজের অভিশাপ। পুনর্বিবাহের কথা সাধারণত মাথাতেই আসতো না। ইহকাল পরকালের ভয়ে নারীরা তটস্থ হয়ে থাকতেন। ফলে নির্ভরশীল নারীরা বৈধব্যের অভিশাপ থেকে মুক্তি পেতে গৃহের সংস্কার মেনে চলাটাকেই ধর্ম বলে মনে করতেন। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই নারী অনেক স্বাবলম্বী, যুক্তিবাদী এবং প্রথা নির্ভরশীল নয়। মা লক্ষ্মী মানে সম্পদের অধিষ্ঠাত্রী, আনন্দদায়িনী এবং ভালোবাসার মূর্ত প্রতীক। নারীকে আমরা মা লক্ষ্মীর রূপ হিসেবে কল্পনা করি। মা লক্ষ্মীর স্বমহিমা নারীকে নির্দেশ দেয়
স্বনির্ভর হয়ে সম্পদের যথাযথ বৃদ্ধি ঘটাতে, মা হয়ে ভালোবাসার প্রতিমূর্তি হতে এবং প্রয়োজনে স্বাধীনভাবে রাতেরও দখল নিতে। কারণ মা নিজেই কোজাগরীর রাতে ভক্তদের ভালো মন্দের সন্ধানে বের হন। আজ নারী জীবন ধারণের প্রয়োজনে কর্মক্ষেত্রে দিনে রাতে সমানভাবে অংশগ্রহণ করে, সংসার প্রতিপালনে পতিকে সহযোগিতা করে। তাই লক্ষ্মীর পাঁচালী যা মধ্যযুগীয় ধ্যান ধারণার ওপর নির্ভর করে লেখা হয়েছিল তা পরিবর্তনের বোধহয় সময় এসেছে। জীবনযাত্রা, কর্মসংস্কৃতি, মানসিকতা এগুলি পরিবর্তনের সাথে সাথে আমার মনে হয় ব্রতকথার কিছু পংক্তি পরিবর্তিত হওয়া উচিত, যাতে আধুনিক নারী সেই ব্রতকথা পাঠ করে নিজেদের জীবনের সাথে তাকে মেলাতে পারে এবং নিজের আত্মিক উন্নয়ন ঘটাতে পারে। ব্রতকথা পড়া বা শোনার প্রয়োজন হল সেই ঈশ্বরের স্বরূপ জানা, নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং আত্মিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। জয় মা লক্ষ্মী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।